প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করছি, ওসি প্রদীপের ফাঁসি হলো না কেন? এবং এই ফাঁসি না দিয়ে আপনি সময় ক্ষেপণ করে আপনি কিন্তু আদালত অবমাননা করছেন, এবং ওসি প্রদীপ সহ যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদেরকে বাঁচিয়ে রাখা এক ধরনের অবিবেচক প্রসূত কাজ। এবং এটা সবচেয়ে বড় কথা, এটা আদালতের অবমাননা। প্রধানমন্ত্রী আদালতের অবমাননা করবেন এটা আমি চিন্তাও করতে পারিনি। যাই হোক, বল আপনাদের কোর্টে, আপনারা প্রেস বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদির পুলিশ? বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদির পুলিশ কিনা আমরা এই জমায়েতের কাছে এই প্রশ্নটা করতে চাই। আপনি বাংলাদেশের পুলিশ হয়ে কেন বাধা দিবেন? ভারতের জনগণ একটা ন্যায্য আন্দোলন করতেছে, তার সাথে সংহতি জানায় আমরা এখানে কাজটা করতেছি। আপনি আপনি কথা বলার মধ্যে বাধা দিচ্ছেন কেন? আপনি কথা কেন, আপনি কেন বক্তৃতা থামাবেন? আপনি বক্তৃতা থামাবেন কেন? আপনি তো ভারতের পুলিশ না, আপনি কি ভারত? এখানে কয়টা মেয়ে স্টুডেন্ট থাকে, এরা কি শিখবে? তাহলে ওদের শেখার দরকার নেই, ভালো জিনিস শেখাবে না। তাহলে তোমার মতো শয়তান পশুদের ওপেন মাইরে দিলেও তো সমস্যা নেই। আবার ডাইরেক্ট কয়টা খুন করেছ? তাও তোমার কিছু হয়নি, 15টা খুন করেছাও? হ্যাঁ, শিওর? পাইছেন কেমনে যে এগুলা বিসিএস ক্যাডার যারা হয় তারা এগুলা পড়ে? কই খোঁজ পাইছিলি তুই? অনলাইনে দেখে দেখে যে কোন বিসিএস ক্যাডার কি বই পড়ে ওগুলা কালেক্ট করতে। আর তুই যে এই যে এত এত মেয়ের সাথে ছবি, ভেরিফিকেশন, ডিসি অফিস যাস কাগজপত্র নিয়ে, কাগজপত্র ভেরিফিকেশন, ফিল্ড ভেরিফিকেশন, তারপরে ইনকোয়ারি, হোম ইনকোয়ারি, ভিলেজ ইনকোয়ারি, এগুলো তথ্য কি ছিল? সব তার মানে তুই এতদিন পর্যন্ত ফেসবুকে এবং আমাদের মেসেজ আজা জানাইছে সব কি মিথ্যা? তুই কোন বিসিএস ক্যাডার? তুই কি পাস? বাংলায় কয়? বাংলায় কি কয়? তুই বাংলায় মেট্রিক পাস। এখন তার মানে বিষয় হচ্ছে যে তুই এই মেয়েগুলার সতীত্ব নষ্ট করছিস এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিছিস। আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট জানি না, বিভিন্ন অ্যামাউন্টে টাকা পয়সা নিছিস, সত্য তো এগুলা। এখন সেই মেয়েগুলাই কিন্তু আমাদেরকে জানাইছে তোকে ধরার জন্য। তুই এখন লাইভে বল, তুই এখন কি করবি বল আরেকবার। তোকে ছেড়ে দিবি না?
আগে ছেড়ে দিলে কি করবি? যদি ছেড়ে দেয় ভাই ভালো হয়ে যাবো ভাই, ভালো হয়ে কি করবি? ভালো হয়ে ভালো কোনো কর্ম করে কি কর্ম? তুই মেট্রিক পাশে কি কর্ম করবি সেটা বল। কি কর্ম করবি? ভাই মেট্রিক পাশে যেটা হয় ভাই আমি হালাল কর্ম করে খাবো ভাই। তুই তোর বাপকে অস্বীকার করলি। হালাল করার ব্যবস্থা যদি আমি করে দিই করবা? হ্যাঁ ভাই, করবা? আমি জিজ্ঞেস করি পারবো না। তারপরে সেই টাকাগুলো ফেরত দিবি না? টাকাগুলো কি আছে? না ভাই, এই তোর ডাকমালা 9 লাখ টাকা দেখছি আমি, আছে কিনা? টাকাগুলো কি হলো? তুই এই টাকাগুলো কি করছিস? ভাই টাকাগুলো অনেকজনকে ফেরত দিয়ে আবার মিথ্যা বলছিস। কাকে ফেরত দিছিস? বাসায় টাকা দেস, এদারা চুপ কর। বাসায় টাকা দেস। টাকা কেন ফেরত দিছে? আব্বা আমাকে টাকা দাও না? আমি একটু বলি। কেন? আব্বা আমার সাথে যোগাযোগ নাই কতদিন থেকে? আব্বা আমাকে টাকা দাও না? কে চালায় আব্বা আমাকে? তুই এগুলা মেয়ে সতীর্থ নষ্ট করছিস, যেগুলা তোর ফোনে, তোর নিজের ফোনের গ্যালারি ড্রাইভে আছে। এগুলা কি সত্য না মিথ্যা? মেয়েগুলা সতীর্থ। জামাত শিবিরের এবং ইসলামপন্থী আলেম ওলামা সবার উচিত এই ঘটনার প্রতিবাদ করা। প্রতিবাদ না করলে মিনিমাম আমাদের এই আলোচনা শেয়ার করে আপনি প্রতিবাদে শেয়ার হন, শরিক হন। দর্শক মন্ডলী, বিএনপি জামাতের একজন এমপির বিরুদ্ধে খুবই আপত্তিকর এবং জঘন্য, যেটাকে নৃশংস বললেও ভুল হবে না, ঘটনা ঘটিয়েছে। সভ্যতা, ভব্যতা, সামাজিক যে রীতিনীতি, এগুলোর তোয়াক্কা না করে, ধর্মীয় যে একটা অনুভূতি, এগুলোর প্রতি মিনিমাম সম্মান না রেখে একদম আওয়ামী সেকুলারিস্ট স্টাইলে ভয়ানক ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আমাদের সবার নৈতিক দায়িত্ব এর প্রতিবাদ করা। পাবনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন, সারা পৃথিবীতে আলেমদের যে র্যাঙ্কিং বিভিন্ন প্রতিষ্ঠান করে, তার মধ্যে যিনি র্যাঙ্কিং স্থান পেয়েছিলেন, এরকম একজন ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যান্ড রেপুটেড আলেম, সাবেক আমিরে জামাত, সাবেক মন্ত্রী, সাবেক এমপি মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মাওলানা ডক্টর নজিব মোমেন এমপি। আই রিপিট হিজ নেম, ব্যারিস্টার মাওলানা ডক্টর নজিব মোমেন এমপি। একজন জবরদস্ত আলেম, তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির সেকুলার গোষ্ঠী, যারা ধর্মের প্রতি মিনিমাম শ্রদ্ধা নেই। ওরা মসজিদটাকেও পবিত্র রাখতে দিচ্ছে না, কারণ একজন ইমাম, একজন আলেম, তিনি জুমার নামাজ পড়াবেন, সেখানে মসজিদের ভিতরে ঢুকে হট্টগোল করা, মারামারি করা, ঘুষাঘুষি করা, এটা যে কতটা জঘন্য আচরণ। বরং আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি যে এরকম কোন ঘটনা যদি ডিল করতে হতো, আওয়ামী লীগের লোকজন। শাহাবুদ্দিন আহমেদ ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে জোর আলোচনা কিংবা দাবি উঠেছে সর্বমহলে যে তাকে যাতে গ্রেপ্তার করা হয়, এবং এই দাবিটি কতটুকু যৌক্তিক সেটি ইতিমধ্যেই আপনারা জানেন, জেনেছেন যে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে যে একটি গণহত্যা চালানো হয়েছে, ওই সময় তিনি মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন। প্রেসিডেন্টের চেয়ারে থাকা সত্ত্বেও তিনি এই জুলাই গণহত্যা বন্ধে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই কিংবা নির্দেশ প্রদান করেন নাই। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও ফ্যাসিবাদের অন্যতম একটি বড় উপাদান বলতে পারেন এই শাহাবুদ্দিন সাহেব, শেখ হাসিনার তৎকালীন অন্যতম প্রিয় মুখ, অন্যতম চয়েস তাকে কিন্তু আমরা আসলে উৎখাত করতে পারি। আসসালামু আলাইকুম। একটা মর্মান্তিক ঘটনা কিশোরগঞ্জের। এক পুলিশ ভাই ওয়াকি টকিতে হঠাৎ মেসেজ আসে যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। দ্রুত বেগে উনি যায়, ডিউটি উনার, স্পটে যায় দেখে যে বাচ্চাটা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পইরা আছে, সেটা তার নিজের সন্তান, ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ, ওই পুলিশ ভাইয়ের সন্তান, ওনার নাম শামসুল হক।
আর এই দৃশ্যটা কেমন একবার চিন্তা করেন। উনি ডিউটিতে ছিল, ওনার ওয়াকি টকিতে খবর আসছে যে একটা ট্রাক বাচ্চাকে মাইরা দিছে রাস্তায়, একটা সিমেন্ট ভর্তি ট্রাক ছিল। দ্রুত বেগে ওইখানে গেছে, যাওয়ার পর দেখে ওনার নিজের সন্তান। কত কষ্টের ব্যাপারটা। আসলে কখন যে কি ঘটে যাবে কেউ জানে না। এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে এর মধ্যে মানুষের হাত নাই তো, তাই না? সব উপরওয়ালার ইচ্ছা, হ্যাঁ, সব ওনার খেলা। কিন্তু দেখেন এই যে চুপ্পু সাহেব আজকে বিদায় হইল, পুরা জাতি কিন্তু হাফ ছেড়া বাঁচলো। হ্যাঁ, কেমন যেন একটা বোঝার মতো ছিল। একবার চিন্তা করেন তো, শেখ হাসিনার বিচার হয়ে গেল, রায়ও হয়ে গেল, ঝুলানের রায় দিয়ে দিছে, এটা তো জানেন। অথচ শেখ হাসিনারই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বৈঠা রয়েছে একদম মাথার উপরে। তার মানে কি ভাবা যায়? এটা কোনো মিল হইলো ভাই? কোন রকম মিল হইলো? এই যে জুলাইয়ের সময় আমরা এতবার চিৎকার করলাম, জুলাইয়ের পরের ঘটনা, সবাই কিন্তু বলতেছিল ওনারা সরাইয়া দেন, সরাইয়া দেন, সরাইয়া দেন। কেন জানি ওনারা সরাচ্ছিল না, বুঝলাম না। তবে না সরাক একটা ঘটনা ঘটাইয়া দিছে ভাই, না সরাইয়া। কি সেটা জানেন? উনি যে একটা ব্যক্তিত্বহীন মানুষ এটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এক এক সময় এক এক কথা বলছে। তো দেখেন, যখনই ডক্টর ইউনূস স্যার নির্বাচন দিয়ে ক্ষমতা বুঝাইয়া দিল, মনে হইল কি জানেন, চুপ্পু সাহেবের ঈদ। হ্যাঁ, ওই নির্বাচনের 5-6 দিনের মধ্যেই একটা ইন্টারভিউ দিছিল, কার সাথে যেন, আমার মনে হয় মানব জমিন, হ্যাঁ মানব জমিন, বা অথবা ওই যে কালের কণ্ঠ হইতে পারে। ইন্টারভিউতে ওনাকে মনে হইতেছিল জানেন পোলাপানের মতো, ঈদ ঈদ খুশি খুশি। কারণ ওই ইন্টারভিউর মধ্যে উনি বলতেছে পোলাপানের মতো যে আমার না 18 মাস বন্দি করে রাখছে। ইউনূস স্যার কখনো বাইরে থেকে ঘুরে আসলে, বিদেশ যখন যাইতো, ওনার সাথে বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে গাছের ছাল ছাড়িয়ে বিক্রি করেন দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুর রহমান। গাছের গুড়ি থেকে ছাল ছাড়ানোর জন্য অন্ধ হয়েও প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া আসা করেন 56 বছর বয়সী মোখলেসুর। অবাক করার বিষয় হলো, গত 50 বছর ধরে এই একই পথে যাতায়াত করছেন তিনি। কারো সাহায্য নয়, কেবল হাতের স্পর্শ আর রাস্তার ধুলোবালি অনুভব করে তিনি রোজ পৌঁছান তার গন্তব্যে। আমাদের 1 কিলোমিটার দূর থেকে সবকিছু রিক্সা, অটো, মোটরসাইকেল চলতে আছে, তার ভিতর দিয়ে সে আস্তে আস্তে পায়ের ইশারায় সে আমার এই মিলে আসে মোটামুটি 50 বছর থেকে। চাইলে মানুষের দ্বারে হাত পাততে পারতেন মোখলেসুর, কিন্তু মাথা উঁচু করে বাঁচতে সম্মানজনক এই কাজ বেছে নিয়েছেন মোখলেসুর রহমান। কারো কাছে যে হাত পাতে চেয়ে নিবে সে চাইবেই না, কোনোদিন সে কারো কাছে চাইতে দেখিনি আমরা। ভালো মানুষও ভিক্ষা করছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তেলিপাড়া গ্রামের বাসিন্দা 56 বছর বয়সী মোখলেসুর রহমান। জন্ম থেকেই সুস্থ স্বাভাবিক মোখলেস হঠাৎ অসুস্থ হয়ে 6 বছর বয়সে ধীরে ধীরে অন্ধত্ব বরণ করেন। এরপরেই শুরু হয় জীবনের সাথে তার এক অসম লড়াই। চোখে আলো নেই, তবুও জীবনের লক্ষ্য তার কাছে আয়নার মতো পরিষ্কার। ঘরে তার 70 বছর বয়সী বৃদ্ধা মা রুলি বেগম, আর সেই মায়ের মুখে দুবেলা খাবার তুলে দিতে প্রতিদিন বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে তিনি কাটকাটা মিলে যান। তখন ভালো ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে চোখে দেখতে পাইনি। এখন তো বর্তমানে দেখা যায় মাকে অনেকে অবহেলা করে। অন্ধ মানুষ হয়েও কিন্তু তার মাকে এই কাটকাটা মিল থেকে যে কাঠগুলো আছে, কাঠগুলো সংগ্রহ করে তার মাকে দেয়, এবং তার মা সেগুলো কিন্তু বিক্রি করে তাদের পেটে অন্ন জুটে। মিলে গিয়ে শুরু হয় মোখলেসুরের হাড় ভাঙা খাটুনি। অন্ধ চোখ নিয়ে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে গাছের শক্ত ছাল ওঠান তিনি। সারাদিনের পরিশ্রম শেষে সেই কাঠ বস্তায় ভরে মাথায় তুলে নেন। তারপর পুরনো সেই পথ ধরেই ফিরে আসেন বৃদ্ধা মায়ের কাছে। মা রুলি বেগম সেই কাঠ রোদে শুকিয়ে বাজারে বিক্রি করেন। এরপর সামান্য যা আয় হয় তা দিয়ে কোনো মতে জোটে মা ছেলের দুবেলার খাবার। মোটামুটি 2 মণ 2.5 মণ যা খড়ি হয় সেটা নিয়ে যে আবার বিক্রি করে তার সংসারের রোজগার এবং মা বাবার চিকিৎসা সবকিছু চালায়।